প্রাচীন ভারতে এমন একটি গ্রাম ছিল যেখানে মেয়েদেরকে ভোগের পণ্য আর বাচ্চা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হতো। তাদের জীবনের স্বাধীনতা বলতে কিছুই ছিল না, শুধুমাত্র যখনই পুরুষের ইচ্ছা হতো তখনই তাদেরকে ভোগ করত, আর তাদের উপর চালানো হতো নির্মম সব অত্যাচার। কিন্তু হুট করেই তাদের জীবনে এক আশার আলো এসে তাদের জীবনকে কি বদলাতে পারবে, নাকি তাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেটাই দেখতে চলেছে আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী দেশের জরুরি অবস্থা ঘোষণা করে। ভারত এবং পাকিস্তানের বর্ডারের খুব কাছাকাছি এই গ্রামে টানা 3 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। তখন মুরব্বীরা বলতে থাকে হয়তোবা এই গ্রামে কোনো অভিশাপ পড়েছে। আগামী 2-1 বছরের মধ্যে যদি কোনো বৃষ্টিপাত এখানে না হয়, তাহলে এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে তাদের বসবাস শুরু করতে হবে। যার কারণে বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য তারা গরবা নৃত্য শুরু করে। গরবা হচ্ছে ভারতীয় একটা নৃত্য, যেটা সাধারণত নবরাত্রির নবম দিনে অনুষ্ঠিত হয়। এই নৃত্য আসলে গুজরাটিদের ধর্মীয় নৃত্য, যেখানে নারী পুরুষ উভয় মিলে দেবতাকে খুশি করার জন্য নাচ করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গ্রামে শুধুমাত্র পুরুষরাই ডান্স করত। এখানে কোনো মহিলাদের এতে অ্যালাউ করা হতো না। অংশগ্রহণ তো দূরের কথা, কোনো মেয়ে সেটা দেখতেও পেত না। বলা হয়ে থাকে মহিলারা এটা দেখলে পাপ হবে, তারা যদি গোপনেও দেখে ফেলে তাহলে দেবী মা তাদেরকে মেরে ফেলবে। আর এই গ্রামের প্রধান হলো সঞ্জয় বাপ্পু। তার কথাই গ্রামের সবাই মেনে চলতো। এখানে তারা একটা পরিবারের পানি সরবরাহের জন্য আলোচনা করছিল, কারণ ওই পরিবারটি পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছিল না। জিল্লু নামের এই লোকটা গ্রামের একজন বাসিন্দা, তার পরিবারে কেউ ছিল না। এদিকে তার স্ত্রীর অনেক বেশি বয়স হয়ে গিয়েছে। তাদের বাড়িতে শুধুমাত্র পুত্রবধূ কিশোরী আছে, কিন্তু সে হচ্ছে একজন বিধবা মহিলা, তাই সে বাইরে একদমই বের হতে পারতো না। আসলে এই সময়টায় কোনো বিধবা নারী বাইরে যেতে পারতো না। তাদেরকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে বিবেচনা করা হতো। এজন্যই তাদের পরিবারের পানির সমস্যা, কে তাদের পরিবারে পানি সরবরাহ করবে, আর এই সব কিছু নিয়ে এখানে আলোচনা চলছিল। তখনই সেখানে বাবলু নামের একজন ছেলে চলে আসে। বাবলুর কাজ হলো শহর থেকে আসা চিঠি এবং অন্যান্য জিনিসপত্র গ্রামের সবার মধ্যে বিলিয়ে দেওয়া। বাবলু তখন সঞ্জয়কে বলে কিশোরীকে পানি আনার জন্য অনুমতি দিয়ে দিন। এটা শুনতে পেয়ে ওই সবার বাকিরা বলে তাহলে এটা আমাদের জন্য পাপ হবে, একজন বিধবা সে কিভাবে পানি আনতে যাবে। বাবলু বলে পাশের গ্রামের মহিলারা তো সিনেমা দেখতে যায়, তাছাড়া আমাদের সমাজ এখন অনেকটা বেশি এগিয়ে গিয়েছে। মুরব্বীরা তখন বলে সমাজ যদি খারাপ কাজ করে তাহলে তুমিও কি খারাপ কাজ করবে। বাবলু বলে আমি শুধুমাত্র পানি আনার কথা বলেছিলাম, এই কথাটা এত বড়সড় ভাবে নেয়ার কি দরকার ছিল। সঞ্জয় তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কিছু নিয়ে এসেছো কিনা। তখন সে শান্তানু বাবুকে একটা চিঠি দিয়ে দেয়। সেও ছিল এই গ্রামের একজন বাসিন্দা। তার ছেলে অর্জুন আর্মিতে চাকরি করে। তার পোস্টিং হয়েছে ভারত এবং চীনের বর্ডারের সীমান্তে। সে 10 দিনের ছুটি পেয়েছে তার বিয়ের জন্য। তখন শান্তানু সঞ্জয়কে বলে যে বিয়ের প্রস্তুতি শুরু করে দিতে, আর সে সঞ্জয়কে অনুরোধ করে বলে তার ছেলে অর্জুনের বিয়ে না হওয়া পর্যন্ত যেন কিশোরীকে পানি আনতে না দেওয়া হয়, কারণ সে যদি পানি আনতে যায় তাহলে সবকিছু অশুভ হয়ে যেতে পারে। এরপরে যখন অর্জুন ছুটি নিয়ে বাড়িতে চলে আসে তখন তার বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন রাতে সে তার স্ত্রী মঞ্জুকে জিজ্ঞাসা করে পড়ালেখা কত দূর করেছো। মঞ্জু তখন বলে সে 7ম শ্রেণী পর্যন্ত পড়েছে। অর্জুন তাকে বলে এটাই অনেক বেশি, শুনেছি পড়ালেখা করা মেয়েদের কথা বেশি হয়। গ্রামের মানুষ আবার বেশি বোঝা মেয়েদেরকে একদমই পছন্দ করতে পারে না। পরের দিন সকালে অর্জুনের মা মঞ্জুকে ডাক দেয় আর বাহিরে পানি আনতে যাওয়ার জন্য বলে। ওদিকে গ্রামের বাকি মহিলারা তার জন্য অপেক্ষা করছিল। এখানে তারা বলাবলি করছিল অর্জুনের বউ নাকি অনেক বেশি সুন্দরী, সে নাকি অনেক বেশি পড়ালেখা করেছে। তখন আরেকজন মহিলা বলে যে তার ওই সৌন্দর্য 4 দেয়ালের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, আর তার পড়াশোনা রান্নাঘরেই শেষ হয়ে যাবে। তাদের মধ্যে আরেকজন বলছিল যে সে আমাদের মতো নয়, আমি জানতে পেরেছি সে শহর থেকে এসেছে। তারা এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। ইতিমধ্যেই সেখানে মঞ্জু চলে আসে। সে সবাইকে আগ্রহ বাড়িয়ে কথা বলতে শুরু করে। তখন সবাই আগ্রহ নিয়ে মঞ্জুর কাছে শহরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা তার কাছে জিজ্ঞাসা করে শহরের মানুষজন কেমন হয়ে থাকে। মঞ্জু বলে শহরের লোকেরা গাড়ির চাকার মতো হয়ে থাকে। আসলে এখানে সে তাদের সঙ্গে মজা করছিল। এরপর তারা যখন
যখন কুয়োর কাছে যায় তখন তারা সেখানে কিশোরীকে দেখতে পায়। সেখানে সে অদ্ভুত ধরনের ভঙ্গি করছিল। এদিকে তারা ভাবতে থাকে সে হয়তোবা পাগল হয়ে গিয়েছে। তখন মঞ্জু বলে সে 1.5 বছর ধরে একটা ঘরে বন্দি ছিল, আর 1.5 বছর পর আজকে সে বাইরে বের হতে পারলো। সে আজকেই প্রকৃতির স্পর্শ পেয়েছে, সে যেন একটা মুক্ত জীবন পেয়েছে। তাকে তার মতো করে থাকতে দাও। তারা তখন মঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি এত কিছু কিভাবে জানলে? মঞ্জু তখন বলে আমি এই সব কিছুই বইতে পড়েছি। এরপর তারা পানি নিয়ে বাসায় ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে মঞ্জু একটা কাঁথা সেলাই করতে বসে যায়। এরপর সেখানে অর্জুনের মা চলে আসে এবং বলে যে এই গ্রামে কোনো মহিলারা সেলাইয়ের কাজ করতে পারে না। তখন সে মঞ্জুর কাছ থেকে কাঁথাটা নিয়ে ফেলে দেয়। এর কারণ যখন সে তাকে জিজ্ঞাসা করে তখন তার শাশুড়ি তাকে বলে অনেকদিন আগে একজন মহিলা এরকম কাঁথা সেলাই করত। গ্রামে বাবুলের আগে আনু নামের একটা ছেলে আসতো চিঠিপত্র নিয়ে। যেহেতু এই গ্রামে কাঁথা সেলাই করার কোনো নিয়ম ছিল না, তাই ওই মহিলা লুকিয়ে লুকিয়ে অনেকগুলো কাঁথা সেলাই করে দিত আর সেগুলো শহরে নিয়ে বিক্রি করা হতো। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন গ্রামবাসী সবকিছুই জেনে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে সেই মহিলা আনুর সঙ্গে পালিয়ে যায়। সে তো গিয়েছিল ভালো একটা জীবনের উদ্দেশ্যে, কিন্তু সে যাওয়ার পর আমাদের সেলাই কাজ করা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন গ্রামের সব পুরুষেরা যাদের স্ত্রী কাঁথা সেলাই করত সেগুলো পুড়িয়ে দেয়। আমরা অনেক দিন ধরেই তাদেরকে খুঁজছিলাম, কিন্তু তাদের কোনো হুদিস পাওয়া যায়নি। ঠিক তারপর থেকে দেবীমা রেগে গিয়ে টানা 3টি বছর ধরে কোনো বৃষ্টিপাত হতে দেয়নি। মন্দিরের পুরোহিত বলে যতদিন তাদেরকে খুঁজে দেবীমার সন্তুষ্টির জন্য বলি না দেওয়া হবে ততদিন এই গ্রামে কোনো বৃষ্টি হবে না। একদিন কেউ একটা খবর নিয়ে আসে তারা পাঞ্জাবে থাকে। তারা যখন ফিরে আসে তখন আমি নিজ হাতে ওই তলোয়ার থেকে রক্ত পরিষ্কার করেছিলাম। তার মানে এখান থেকেই বোঝা যায় সব পুরুষেরা মিলে তাদেরকে মেরে ফেলেছে। এটা শুনতে পেয়ে মঞ্জু জিজ্ঞাসা করে এরপরে কি বৃষ্টি হয়েছিল? অর্জুনের মা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সবাই পানি আনতে যাচ্ছিল তখন সব মহিলারা মিলে বলাবলি করছিল কি অদ্ভুত নিয়ম তাই না? পুরুষেরা গর্বা করবে আর মহিলারা ঘরের মধ্যে বন্দি থাকবে। একজন বলে এরকম তো হয়েই আসছে, আরেকজন বলে এর আগে যখন গর্বা হয়েছিল তখন সে প্রায় লুকিয়ে খাবার খেয়েছিল, কারণ তার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। এরপর কিছুটা রাস্তা যাওয়ার পর তারা একটি লোককে বালির মধ্যে পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু কেউ তার কাছে যায় না, কারণ কোনো মহিলারা পুরুষকে সাহায্য তো দূরের কথা কেউ তাকে দেখতেও পারবে না। কিন্তু মঞ্জু কারো কথা না শুনে সেই লোকটার কাছে চলে যায় আর তাকে ডেকে তুলে পানি পান করায়। আসলে এই মরুভূমির মধ্যে এই লোকটি অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই লোকটির কাছে একটা ঢোল ছিল। মঞ্জু তখন তাকে সেই ঢোলটাকে একটু বাজাতে বলে, কিন্তু অন্য মহিলারা বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তবে যখন তারা চলে যাচ্ছিল তখন সেই লোকটি ঢোল বাজাতে শুরু করে। আসলে মঞ্জু আগে থেকেই গর্বা করত, কিন্তু এই গ্রামে বিয়ে হওয়ার পর আর কোনো গর্বা হচ্ছে না। তাই সে যখন ঢোলের শব্দ শুনতে পায় তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। মঞ্জুকে দেখা দেখি ওখানের কিছু মহিলারা তার সঙ্গে নাচানাচি করতে শুরু করে দেয়। এই দৃশ্যটা দেখতে খুবই অদ্ভুত ছিল। আসলে এই মহিলাদের বিয়ের পর গর্বা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। উৎসবে ঢোলের শব্দ শুনলেই তাদের ঘরের মধ্যে বন্দি থাকতে হতো। মনে হতো কোনো অজানা শিকল দিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। এরপর তারা যখন বাড়ির দিকে ফিরছিল তখন একজন বলে লজ্জা শরম শেষ করে তোমরা নাচতে শুরু করে দিলে। এটা শুনতে পেয়ে আরেকজন বলে তাতে কি হয়েছে, কেউ তো আর আমাদেরকে দেখেনি। তারপর ওই মহিলা তাকে আবারও বলে কেউ দেখেনি তাতে কি হয়েছে, দেবীমা কিন্তু সবকিছুই দেখেছে। এবার অশুভ কিছু ঘটার জন্য অপেক্ষা করতে থাকো। আসলে গ্রামের মহিলাদের মধ্যে এমন এক কুসংস্কার ঢুকে গিয়েছিল যে তারা আনন্দ করতে ভয় পেত। এতটুকু আনন্দ করলে নাকি সবার মধ্যে অশুভ কিছু ঘটতে পারে। তাদের মধ্যে অশুভ কিছু ভয়ের কারণে তারা তখন বাড়ির মানুষের পরীক্ষা করতে শুরু করে যে আসলে কারো কোনো ক্ষতি হলো কিনা। যখন তারা দেখতে পায় তেমন কোনো অশুভ কিছুই ঘটেনি তখন তারা খুবই খুশি হয়ে যায়। পরের দিন আবারও তারা পানি আনতে যায়। তখন তারা আবারও সবাই মিলে গরবা নৃত্য করতে শুরু করে। এবার সবাই হাসি খুশি মনে ডান্স করছিল, কারণ তাদের সঙ্গে অশুভ কিছু ঘটেনি। নৃত্য শেষ হওয়ার পর তারা সবাই মিলে ওই লোকটির সঙ্গে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে তার নাম কি আর তার কোনো পরিবার রয়েছে কিনা। সে বলে তার নাম হলো মার্টিন।
তার পরিবার আছে এবং তার একটি ছোট্ট মেয়ে রয়েছে, আর তার বউয়ের নাম হলো রেবা। একজন জিজ্ঞাসা করে তাহলে তারা কোথায়? মার্টিন বলে তারা এখানে আর নেই। এরপর আমরা মার্টিন এবং তার মেয়েকে দেখতে পাই। আর এই গল্পটা খুব সুন্দর করে বোঝার জন্য আমরা গল্পটা একটু পরেই বলবো। যাই হোক, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থেকো। তারপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অর্জুন আবারও তার কাজের জন্য বেরিয়ে পড়ে। ইতিমধ্যে আরো 10 দিনের ছুটি শেষ হয়ে গিয়েছে। পরের দিন সকালে আম্মা নামের একজন মহিলাকে ডাকা হয়। সে গ্রামের মহিলাদের বাচ্চা প্রসব করত। গ্রামের বাকি মহিলারা ঘরের বাইরে তখন অপেক্ষা করতে থাকে। আম্মা বাইরে এসে বলতে থাকে মেয়ে হয়েছে, কিন্তু ক্ষণ জন্মা ছিল তাই বাঁচাতে পারেনি। এরপর মহিলারা আবারও জল আনতে চলে যায়। সবার মনে তখন শোকের ছায়া চলছিল। এদিকে ওই ঢোলবাদক মহিলারা আসতে চলেছে দেখতে পেয়ে ঢোল নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু সেদিন তারা আর সেখানে দাঁড়ায় না। এরপর তারা যখন পানি সংগ্রহ করছিল তখন সবাই মিলে মঞ্জুকে দোষারোপ করতে শুরু করে। সবাই তখন বলে এটা তোমার জন্যই হয়েছে, তোমার এই পাপের কারণে একটা নিরপরাধ বাচ্চা মারা গেল। তাছাড়া এটা কোনো শহর নয়, এটা হচ্ছে গ্রাম। আমাদের পাপ কেউ দেখুক বা না দেখুক দেবীমা ঠিকই দেখেছে। মঞ্জু তখন বলে তুমি শহর আর গ্রাম আলাদা করতে কেন চাইছো? তোমরা কি বলতে চাইছো এই ছোট্ট বাচ্চাটিকে আমি শাস্তি দিয়েছি? আর তোমরা তো সেটাই মনে করছো। অন্য মেয়েটি তখন বলে আমাদের আনন্দ করার কোনো অনুমতি নেই, আর এই নিয়ম আমরা ভঙ্গ করেছি। মঞ্জু আবারও বলে একটা বাচ্চা জন্ম নেওয়ার আগে কেন আমাদের করা পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে? আর যে বাচ্চাটা মারা গিয়েছে তার মা তো কখনো গর্ভানিত্য করেনি। যাই হোক, এরপর তারা সবাই মিলে ওই মেয়েটির বাড়িতে চলে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেখানে রাধা বলে তোমার মেয়ে অন্য কারো পাপের জন্য মারা যায়নি। তখন মঞ্জু বলে আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলছি। আমরা পানি আনতে যাওয়ার সময় একজন তৃষ্ণার্ত লোককে দেখতে পাই, আর যেহেতু সেই লোকটা মারা যাচ্ছিল তাই আমি তাকে সাহায্য করি। ওই দিন থেকেই সে আমাদের সামনে ঢোল বাজাতো, আর আমরা তার সঙ্গে গর্বা করতাম। আর এই রাধা ভাবছে আমাদের গর্বা করার পাপের শাস্তি তোমার মেয়ে পেয়েছে। যদি তুমি এটা মনে করো তাহলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি যা শাস্তি দেবে তাই আমি মাথা পেতে নেব। তখন ওই মেয়েটি বলে যে লোকটির জন্য আমার বাচ্চা মারা গিয়েছে সে আমার ঘরের সামনে বসে আছে। গতকাল সে আমাকে অনেক পরিমাণ মারধর করে। আমি যখন ব্যথায় খুব কাতরাচ্ছিলাম তখন সে বাইরে বসে হুক্কা টানছিল। মূলত তুমি কোনো পাপ করনি। সকল পাপের আসলে শাস্তি হয় না। যদি সেরকম একটা শাস্তি হতো তাহলে পৃথিবীতে এত পাপী পুরুষ থাকতো না। আমি যখন সুস্থ হয়ে যাব তখন আমি তোমাদের সঙ্গে আসবো গর্বা করতে। পরবর্তী দৃশ্যে দেখা যায় এক মহিলা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে পানি আনতে যায়, আর সেখানে গিয়ে তারা একত্রে গর্বা করতে শুরু করে। এরপর মঞ্জু সেই বাচ্চা মেয়েটিকে বলে বাড়ির পুরুষ লোকদের যেন এইসব কথা না বলে। হঠাৎ করে সবাই লক্ষ্য করে বাবুল দূর থেকে তাদের সবাইকে দেখে ফেলেছে। তখন তারা সবাই বলা বলি করে এই গ্রামের লোকগুলো সত্যি এবার তাদেরকে মেরে ফেলবে। ওই লোকটি তখন তার ঢোল নিয়ে এখান থেকে চলে যেতেই লাগে। তখন মঞ্জু তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে আরে তুমি কোথায় যাচ্ছ? যতক্ষণ আমরা তোমার ঢোল শুনছি ততক্ষণ আমরা গর্বা করেছিলাম। এই জীবন আমাদের কি দরকার, যেখানে শুধুমাত্র বাতাসের শব্দ আর ঘরের আলোই হচ্ছে আমাদের সঙ্গী। আমরা তোমার সুরের তালে জীবনটা ফিরে পেয়েছিলাম। এখন আমরা মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। তখন রাধা বলে আমরা তোমার মতো অত সাহসী নই। আর একজন বলে ওঠে এখন আর আমাদের কিছু করার নেই, যেটা হবার সেটা হয়ে গিয়েছে। এখন পুরোটাই তার উপরে। সে যদি চায় গ্রামের সবাইকে গিয়ে বলে দিতে পারে। তবে তার আগে আমরা সবাই একটু হেসে নেই, কারণ এই বাচ্চা মেয়েটিকে আমরা কখনোই হাসতে দেখিনি। পরের দিন আবার সবাই মিলে জল আনতে চলে যায়। তখন মঞ্জু কিশোরীকে জিজ্ঞাসা করে আমরা যখন ডান্স করি তখন তুমি কেন অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে রাখো? কিশোরী তখন বলে আমি দেবী মায়ের কাছে প্রার্থনা করি যদি এই নৃত্যের ফলে কোনো পাপ হয় তাহলে সেটা যেন অন্য কাউকে না দেওয়া হয়, সেটা যেন আমার উপরেই পড়ে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় এখানে বালুর ঝড় উঠতে শুরু করেছে। আসলে এরকম মরুভূমির এলাকায় মাঝে মধ্যেই বালুর ঝড় হতো। প্রতিদিনকার মতো সব মহিলারা পানি আনতে চলে যায়, কিন্তু আজকে তারা সেই মার্টিনকে খুঁজে পায়। তখন তারা তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তারা কোথাও তাকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে তারা মার্টিনকে খুঁজে পায়। মার্টিনকে জিজ্ঞাসা করা হয় সে কোথায় যাচ্ছে। মার্টিন তখন বলে আমরা এখানে আর থাকতে পারবো না। তার স্ত্রী এবং মেয়ে
গতকাল বালুর ঝড়ের মধ্যে অনেক সমস্যায় পড়েছে, আর কতকালই বা আমরা এইভাবে মরুভূমির মধ্যে পড়ে থাকব। তোমরা যখন আসো তখনই আমরা তোমাদের সঙ্গ পাই। তাছাড়া এখানে তুমি যেমনটা বলেছিলে বাতাস ছাড়া আর তেমন কিছুই নেই। আমাকে অন্য একটা গ্রামে আশ্রয় খুঁজে নিতে হবে। তারপর মহিলা তাদের গ্রামে যাওয়ার জন্য তাকে অফার দেয়। তারা বলে কয়েকদিন পরে আমাদের গ্রামে একটা উৎসব আছে, আর এই উৎসবের জন্য তাদের একজন বাদক লাগবে। তাই সে যদি গিয়ে গ্রামের পুরুষদেরকে বলে তাহলে তার একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। কিছু মহিলারা তখন বলে তাহলে এরপর থেকে আমরা আবারও সেই পূর্বের জীবন ফিরে পাবো। তখন অন্যান্য মহিলারা বলে যদিও আমাদের দেহটা নাচবে না, কিন্তু মনটা অবশ্যই নাচবে। মঞ্জু তখন বলে তোমার মেয়ে কি নাচতে জানে? মার্টিন তখন বলে হ্যাঁ, একবার নেচেছিল। যদি তুমি তাকে দেখতে তাহলে চোখ সরাতে পারতে না। ঠিক সে দেখতে ওই উজ্জ্বল বজ্রপাতের মতো। বজ্রপাত যখন পড়ে তখন কয়েক সেকেন্ডের জন্য আলো জলজলে হয়ে যায়, আবার যখন চলে যায় তখন অন্ধকার নেমে আসে। পরবর্তী দৃশ্যে আমাদেরকে মার্টিনের অতীত দেখানো হয়। মার্টিন একটা গ্রামে এসে ঢোল বাজায়, যাতে খুশি হয়ে তাকে গ্রাম থেকে চাল দেওয়া হয়। আর সেই আগুনের মধ্যে নারকেল থাকে, যেটা আগুন নিভে যাওয়ার পর তাদের খেতে হয়। আসলে এটাই নিয়ম ছিল। এখানে গরিবদের অনেক নিচু হিসেবে গণ্য করা হতো, তাই তাদের থেকে সবাই দূরে থাকতো। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর মার্টিন সেখানে বসে আগুন নিভে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার মেয়ে এবং তার স্ত্রী সেখানে চলে আসে। মেয়েটি তখন তার বাবাকে বলে বাবা, আমি গর্বা করব, তাই তুমি ঢোল বাজাও। যার বিনিময়ে সে তার বাবাকে একটি পুতুল দেয়। কিন্তু মার্টিন তখন বলে তারা অপবিত্র, যেই কারণে তাদের গর্বা করা একদমই উচিত নয়। মেয়েটি তখন তার বাবাকে অনেক জোর করতে থাকে, আর তাই মার্টিনও ঢোল বাজায়। তখন সে হাত দিয়ে ঢোল বাজায় যাতে জোরে শব্দ না আসে, আর তার ছোট্ট মেয়েটি সেই ঢোলের শব্দে গর্বা নৃত্য করতে শুরু করে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। গ্রাম থেকে একজন লোক এসেছিল তার জমি দেখতে। সে এসে দেখতে পায় মার্টিন ঢোল বাজাচ্ছে, আর তার মেয়ে এবং স্ত্রী গর্বা নৃত্য করছে, যেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি সে গ্রামে এসে সবাইকে জানিয়ে দেয়। এরপর সবাইকে নিয়ে সেই লোকটি সেখানে চলে যায়, কিন্তু সবাই সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। তারা ভাবে হয়তোবা তারা বাড়ি চলে গিয়েছে। এজন্য তারা সবাই তার বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়, কেননা তারা পবিত্র আগুনের পাশে গিয়ে গর্বা নৃত্য করেছে। তখন তার মেয়ে এবং বউ জোরে জোরে চিৎকার করতে শুরু করে। মার্টিন তখন ঘুম থেকে উঠে দেখতে পায় চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। সে কোনো রকম ভাবে আগুন পার করে মেয়েকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু তার স্ত্রীকে সে বাঁচাতে পারেনি, কারণ ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। সে লক্ষ্য করে তার মেয়েটিও বেঁচে নেই। তারপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। তখন মার্টিন তাদের গ্রামে আবারও ফিরে আসে। তার ঢোল বাজানোর প্রতিভা দেখতে পেয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। 2 দিন পরে উৎসবের জন্য একজন ঢোল বাদকের অনেক বেশি প্রয়োজন ছিল, আর এখন ঢোলেরও অনেক চাহিদা বেড়ে যায়, আর এর জন্যই তাকে গ্রামে রাখতে সবাই রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুনের কাছ থেকে একটি চিঠি এসেছে। সে বলে সে 3 মাসের ছুটিতে আবারও বাড়িতে আসছে। সে উৎসবের শেষের দিকে চলে আসবে। পরের দিন গ্রামের সবাই পুরোহিতের কাছে চলে যায় যে এই দেবীমা এখন কি চাইছে সেটা জানার জন্য, কারণ আগামীকাল থেকেই উৎসব শুরু হবে। কিন্তু এদিকে বৃষ্টির কোনো ছিটাফোঁটাও নেই। পরের দিন সবাই যখন পানি আনতে যাচ্ছিল তখন সবাই গোমতীর কথা বলছিল। তার মেয়ে যখন ডান্স করছিল তখন গোমতী যতটা খুশি হয়েছিল, ঠিক তেমনি আমরা যখন সবাই ডান্স করছিলাম দেবীমা হয়তোবা ঠিক ততটাই খুশি হয়েছিল। তারপর তারা সবাই সামনে মার্টিনকে দেখতে পায়। তারা সেটা দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল হয়তোবা মার্টিন পুরুষের অধীনে চলে গিয়েছে। সে শুধুমাত্র পুরুষের জন্যই বাঁচবে, আর কোনোদিন তারা নাচতে পারবে না। কিন্তু এবার তারা মার্টিনকে ঘিরে নাচতে শুরু করে। তখন তারা বলাবলি করছিল তাদের দলে একজনও কেন আসেনি। তখন একজন বলে হয়তো তাদের বাড়িতে কেউ এসেছে, কারণ তাদের বাড়ির সামনে আজকে একটা গরুর গাড়ি দেখেছিলাম। দেখা যায় ওই মেয়েটির বাড়িতে তার ভাই এসেছে। বজ্রপাতের কারণে তার বাবা এবং দাদা দুজনেই মারা গিয়েছে। মেয়েটি এখন কান্না করতে শুরু করে, আর ভাবতে থাকে এইসব হয়তোবা তাদেরই পাপের ফল। তাই এসব কথা সে তার মাকে বলে দেয়। এই কথা শোনার পর গ্রামের সবাই একজোট হয়ে যায়, আর তখনই সেখানে অর্জুনও চলে আসে। অর্জুন সেখানে গিয়ে সব কথা শুনতে পায়, আর দ্রুত সেই কূপের কাছে চলে যায়। সেখানে গিয়ে যে যার স্ত্রী ঘরের মধ্যে আটকে রাখে, আর মার্টিনকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। যখন একজন
তাকে মারতেই যাবে তখন গ্রামের প্রধান সঞ্জয় বাপ্পু চলে আসে আর বলে রাতে উৎসবের শেষে দেবী মায়ের সামনে তাকে বলি দেওয়া হবে, তাহলে হয়তোবা বৃষ্টি হতে পারে। আর মার্টিনকে সেখানেই বেঁধে রাখা হয়। সেখানে বসে সেই সব মহিলারা আওয়াজ শুনতে পাচ্ছিল যারা তার ঢোলের আওয়াজে নাচত। পুরুষেরা তাদের স্ত্রীকে অনেক মারধর করে। তারপর রাতে যখন তাকে বলি দেওয়া হবে তখন বাবলু বলে তার শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করতে, তা না হলে তার আত্মাটা এই গ্রামে ঘোরাফেরা করবে। তখন মার্টিনকে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছাটা কি? মার্টিন বলে আমাকে যেন জীবন্ত পোড়ানো হয়, আর তার আগে আমি শেষবারের মতো ঢোলটা বাজাতে চাই। আমার চোখের জল না পড়া পর্যন্ত আমি বাজিয়ে যাব। যখন আমার চোখ থেকে জল পড়বে তখন যেন আমাকে মেরে ফেলা হয়। গ্রামের সবাই তার ইচ্ছাটা রাখে। সে ঢোল কাঁধে নিয়ে বাজাতে শুরু করে। সে যখনই ঢোল বাজাতে শুরু করে তখনই ঘরের ভেতর থেকে মঞ্জু বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অর্জুন মঞ্জুকে ঘরের ভেতরে যেতে বলে, কিন্তু সঞ্জয় বাপ্পু তাকে আটকে দেয়। এরপরে মঞ্জু তালে তালে নাচতে শুরু করে। মঞ্জুকে নাচতে দেখে গ্রামের সব মহিলারা বাইরে বেরিয়ে আসে এবং তার সঙ্গে নাচতে শুরু করে। এই প্রথম তারা গ্রামের মধ্যে গর্বা করছে। তখন সঞ্জয় বাপ্পু বুঝতে পারে দেবীমা হয়তোবা আজকে খুশি হয়েছে। এভাবে গ্রামের প্রত্যেকটা নারীর সঙ্গে গ্রামবাসী সবাই খুশি হয়ে যায়। আর এরকম একটা দৃশ্যর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বরাবরের মতো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কোনো মুভির রিকমেন্ডেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারো, তাহলে আমি সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।